রমজান, আমার এইভাবে হাত পাও বাইন্দা তুলে নিয়ে আসলি কেন? তুরবে বুঝিচ্ছ না তোরে কিসের জন্য হাত পাও বাইন্দা তুলে নিয়ে আইসি? তোরে এখন মাইরা বুড়ি গঙ্গায় বাসায় দিমু। তোর মতো বেইমানের এই দুনিয়ায় পয়সা থাকার আর কোনো অধিকার নাই। তোরে এখন বুড়ি গঙ্গায় ফেলে দেওয়া হইব। এইটা কোনো কথা হইল রমজান? আমরা কিন্তু একসময় খুবই ভালো বন্ধু ছিলাম। সামান্য কিছু টাকার জন্য তুই আমাকে জানে মেরে ফেলাইবি? এটা আমার সাথে অনেক বড় ধরনের একটা বেইমানি করা হইব রমজান। প্লিজ আমারে একেবারে জানে মাইরা ফেলাইস না। আগের সেই বন্ধুত্বের কথা ভাইবা হইলেও এবারের মতো আমার জীবনটারে ভিক্ষা দে রমজান। তুই কিসের বন্ধু? তুই তো হচ্ছিস একটা বেইমান। তোর মতো বেইমানের এই দুনিয়ায় পয়সা থাকার কোনো অধিকার নাই। তুই আমাদের সাথে অনেক বড় একটা বেইমানি করছস, তাই তোর মতো বেইমানকে কোনোভাবে আর বাঁচায় রাখবো না। তোরে এখন হাত পাও বাইন্দা বুড়ি গঙ্গায় বাসায় দিব। বেইমানির শাস্তি যে কতটা ভয়ঙ্কর হয় সেটা তুই এবার হারে হারে টের পাইবি। হে রমজান, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওর সাথে এত কথা বলার কি দরকার আছে বল? এখনই ওরে হাত পাও বাইন্দা চল বুড়ি গঙ্গায় নিয়া বাসায় দিই। ওর মতো বেইমানের সাথে কথা বলার কোনো প্রয়োজনই আমি মনে করতেছি না। ওর সাথে যত কথা বলবি ততই ওই আবেগ ঘন কথা বইলা তোর মন নরম করার চেষ্টা করব। এই সমস্ত বেইমানের পয়সা থাকার আর কোনো অধিকারই নাই। চল তাড়াতাড়ি দড়ি নিয়ে এসে ওর হাত পাও বান্ধি। রমজান, তোরা এবারের মতো আমারে ক্ষমা করে দে। তোরা যা করতে বলবি সেটাই আমি করব। তবুও তোরা আমারে একেবারে প্রাণে মাইরা ফেলাইস না। তোদের সব কথা আমি শোনার জন্য প্রস্তুত আছি। তোরা আমাকে যখন যেখানে যা করতে বলবি আমি ঠিক তাই করব। এই তো গুগু ফাঁদে পা দিছে। এটাই সুযোগ। এখনই ওর কাছ থেকে যে করে হোক টেন্ডি শাকিলের আস্তানার খবর নেওয়া যাইব। আমি 100% শিওর যে ওই ডেন্ডি শাকিলের আস্তানার খবর জানে। ওই ভুল করিয়া যে স্বীকারোক্তি আমাদের কাছে দিছে ওর কাজের প্যাটার্ন আর ডেন্ডি শাকিলের কাজের প্যাটার্ন 100% মিলে যায়। তাই ও তুই যতই সাল বাহানা করুক না কেন আমি শিওর যে ওই ডেন্ডি শাকিলের খবর জানে। শোন, তোর কাছে শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে আমার হাত থেকে বাঁচার জন্য। তুই যদি ডেন্ডি শাকিলের আস্তানার খবর আমাকে দিস তাহলে কথা দিলাম তোরে আর প্রাণে মারবো না। আর যদি কোনো রকমের কোনো তাল বাহানা করিস তাহলে কিন্তু আমার হাত থেকে তোকে আজ কেউই বাঁচাতে পারবে না। না, ওদের সাথে আর কোনো রকমের তাল বাহানা করা লাভ নাই। আমি আগেই কথার মাধ্যমে ওদের কাছে ধরা পড়ে গেছি। এখন ওদের কাছে ডেন্ডি শাকিলের আস্তানার খবর দিতে হইব। তাছাড়া ওরা আমারে কখনোই ছাড়ব না। নিজের জীবন আগে বাঁচাই নেই, তারপর শাকিলের চিন্তা করবনি। এত চিন্তা ভাবনার কিছু নাই। যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে ডেন্ডি শাকিলের আস্তানার ঠিকানা আমাকে বল। শোন রমজান, পুরান ঢাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডেন্ডি শাকিল বেশ কিছুদিন যাবৎ আস্তানা গাড়ছে। ওই আজ থেকে প্রায় 15-20 দিন আগে ভারতের বিহার থেকে শামসুর ক্ষতি করার জন্য বাংলাদেশে ঢুকছে। এখন ওই ঢাকা শহরেই অবস্থান করতেছে। তুই যদি চাস আমি ওর আস্তানায় তোরে নিয়ে যাইতে পারি। নিয়ে তো তোকে যেতেই হবে অবশ্যই। শোন, যদি তত্ত্ব ঠিক হয় তাহলে তুই আমার হাত থেকে
রক্ষা পাইবি। আর যদি কোনো রকমের কোনো ভুল তথ্য দিয়ে থাকিস তাহলে মনে রাখিস তোরে কিন্তু আমার হাত থেকে কেউই বাঁচাইতে পারবো না। রমজান, এখন তাহলে কি করবি? চল আগে শামসু ভাইয়ের কাছে যাই, শামসু ভাইকে বিষয়টা আগে জানাই, তারপর শামসু ভাই সিদ্ধান্ত নিবেনি। তোতা, তুই তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছস মাস্টারের লিঙ্গুর ধরাই রাজনীতি করবি, তাই না? দূর চাচা, আপনার রাজনীতিতে ভুল আছে। আপনি এখন পর্যন্ত বুঝতে পারেন না যে কোন জায়গায় কোন কথা বলতে হইব। আপনাকে বলছি যে কলেজের এই গ্যাঞ্জামটা বাজায়েন না, অথচ আপনি রিয়াদকে উস্কা দিয়া গ্যাঞ্জামটা বাজাই দিলেন। এখন কি হইল দেখলেন? কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিল। মাস্টারের কথাই শেষ কথা নাকি রে? আমরা কি বগুড়াতে পাইসে আইছি যে মাস্টারের নিঙ্গুর ধরে আমাদের রাজনীতি করতে হইব? তুই শুধু কথা বললি না দেখা মাস্টার আজকে আমাকে এতগুলো কথা শুনাইতে পারলো। আমিও দেখে নিমু মাস্টার এই কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা কইরা কিভাবে টিকা থাকে। এইসবিক আর তেল মারা রাজনীতি করব না তোতা, তুই করলে করগা। আপনি যা পারেন করেন গাছি চাচা, আপনার 1000 বার একটা কথা নিষেধ করলেও আপনি শোনেন না। আপনার যা মন চায় তাই করেন, আমি আর আপনার লগে নাই। এই তো তোতা, এতদিন পর তোর আসল চেহারাটা আমার সামনে ফুইটা উঠল। তুইও যে আসলে একটা বেঈমান সেটার প্রমাণ দিলি। আমিও দেখবো তোতা তুই মাস্টারের লিঙ্গুর ধরা কতদিন বগুড়াতে রাজনীতি করতে পারিস। শোনেক তোতা, সব সময় কিন্তু নদীর পানি একদিকে যায় না, কথাটা মনে রাখিস। কি খবর শামসু? শুনলাম প্রেসিডেন্টের সাথে নাকি মিটিংয়ে বইছিলা। প্রেসিডেন্ট তো আমাকেও ডাকছিল। সেলিম ভাই, প্রেসিডেন্টের সাথে বইছিলাম আজকে। দেশে নাকি ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না, তাদের ব্যবসায়ী নাকি সরকার বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করতেছে। এইগুলোই ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজ প্রেসিডেন্টের কাছে নালিশ করে গিয়েছিল, আর সেই জন্যই প্রেসিডেন্ট আমাকে ডাকছিল। শামসু, ওই মাহফুজই তো সবচাইতে বড় সিন্ডিকেট। ওর কারণেই ব্যবসায়ীরা এই রকম সিন্ডিকেট করার সুযোগ পাইছে। আসলে তুমি যেদিন থেকে চট্টগ্রাম বন্দর থেকে দালালদেরকে সরিয়ে দিয়েছ সেদিন থেকেই ওরা তোমার পিছনে লাগছে। সকল দালাল একজোট হইয়া দেশে একটা কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে চাপের মুখে ফালাচ্ছে, যাতে করে তোমাকে এখান থেকে সরাতে পারে। এই মাহফুজ হচ্ছে এদের দলের নেতা। এই শামসু যতদিন দায়িত্বে আছে ততদিন কোনো দালালি জনগণের হক মাইরা খাইতে পারবো না। এই মাহফুজের ব্যবস্থাও করতেছি। আমিও প্রেসিডেন্টকে সেই কথাই বলে আইছি, যারা কৃত্রিম সংকট তৈরি করতেছে এদের কয়েকজনকে ধরে নিয়ে জেলে বললেই বাকিগুলো ঠিক হয়ে যাইব। শোনেন সেলিম ভাই, প্রেসিডেন্ট তো আমাকে বগুড়া যাওয়ার জন্য নির্দেশ দিছে। বগুড়ার উপনির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে বলতেছে প্রেসিডেন্ট, আর আমাকে ওইখানে উপস্থিত থাকাই এই কাজটা সম্পূর্ণ করতে বলতেছে। আমি হয়তোবা কালকে চলে যাব বগুড়াতে। আপনি আর সম্রাট মিলে এই দিকের পরিস্থিতি নজরে রাখেন, আর যদি কোথাও কোনো ঝামেলা হয় আমাকে বলবেন। আর আমার অনুস্থিতিতে কিন্তু ওরা বিভিন্ন রকমের সুযোগ নিতে পারে, সেই সুযোগ ওদেরকে করে দিবেন না। শামসু, বগুড়ার আসনটা অনেক দিন যাবত তো ফাঁকা পড়ে হয়েছে, ওইটার দিকে এখন নজর দেওয়াটা দরকারি বলে আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই,
তুমি যাও বগুড়াতে, এই দিকের ব্যবস্থা আমি করবনি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। সেলিম আইস, দাঁড়াই রইলাকে, বস। তা লিডার, কি দরকার? হঠাৎ এমন আমাকে দেখা করতে বললেন যে? শোনো সেলিম, তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু শতভাগ কাজ করতেছে না। দেশে এখনো বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা পরিচালিত হইতেছে। এইগুলো যদি বন্ধ করতে না পারো তাহলে কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবা? প্রশাসনকে তোমার প্রপারলি কাজে লাগাইতে হইব, যাতে করে দেশের কোনো জায়গায় সন্ত্রাসী কোনো হামলা না হয়। লিডার, আমি সব বিষয়ে অবগত আছি এবং এইগুলো নিয়েই কাজ করতেছি প্রতিনিয়ত। আসলে লিডার, এই আইজি একটা ঝামেলা কইরা প্রশাসনের ভিতরে একটু এলোমেলো লাইগে গেছে। এই এলোমেলো বিষয়গুলো আমি আগে গুছিয়ে নিই, তারপর লিডার সব সন্ত্রাসীদেরকে এক এক কইরা জেলে ভরবো। কোনো সন্ত্রাসী মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবো না। আসলে আইজির কারণেই ডিপার্টমেন্টে একটু এলোমেলো হয়ে গেছে। এখন সম্রাটকে আবার আইজির পদে বসাইতেছি। ওই বসলেই আস্তে আস্তে সব কিছু আবারও গুছিয়ে নিয়ে আসা যাইব। শোনো সেলিম, ডিপার্টমেন্টে এরকম অনেক অফিসারই থাকবে যারা দুর্নীতির সাথে সব সময় মিলে থাকে। এটা শুধু তোমার বেলাই না, যারাই তোমার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেছিল তাদের প্রত্যেকের ক্ষেত্রেই একই সমস্যা হয়েছে। এটা তোমাকেই সমাধান করতে হবে। একজনের জন্য তো আর পুরো ডিপার্টমেন্ট আটকা থাকতে পারে না। তুমি এখনই সম্রাটকে কেন আইজির পদে বসিয়ে দিতেছ না? আইজির পদটা কি এভাবে খালি রাখা যায়? তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের ভিতরে যত সমস্যাগুলি আছে সবগুলো নিয়ে কাজ করে সমাধান করার চেষ্টা করো। আর যারা যারা কথা না শুনবে তাদেরকে বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেও সেলিম। সমস্যা নাই লিডার, আজকালের ভিতরে আমি সংবাদ সম্মেলন ডাইকা সম্রাটকে আইজি হিসাবে ঘোষণা করে দিব। আর অতি তাড়াতাড়ি প্রশাসনের ভিতরে যে সমস্যাগুলি আছে এইগুলো সমাধান করে ফেলব। সম্রাট আসলেই অনেক কাজের একটা ছেলে। ওরে দায়িত্বটা বুঝিয়ে দিলে ওই নিজেই সব কিছু নিজের মতো কইরা গুছিয়ে নিতে পারবে লিডার। এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না। স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ আমি দেখতেছি লিডার। তোমাদেরকে কোনো একটা সমস্যার কথা বললে তো তোমরা আমার চাইতেও বেশি বোঝো। সেই জন্যই তো আজকে এই অবস্থা। দেশের কোনো কিছুই আজকে ঠিক নেই। প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি বইরা গেছে। এইদিকে পুলিশ সক্রিয়ভাবে কাজ করতেছে না মাঠে, অন্যদিকে ব্যবসায়ীরা সরকারকে চাপে ফেরানোর জন্য কৃত্রিমভাবে সব কিছুর একটা সংকট তৈরি করতেছে। এতে করে জিনিসপাতিগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তেছে। ব্যবসায়ীরা কেন এরকম কৃত্রিম সংকট চালাচ্ছে সেই বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে কথা বলে তাদের সমস্যা বোঝার চেষ্টা করো। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেও। কি বলেন লিডার? ব্যবসায়ীরা তাহলে কৃত্রিমভাবে সংকট চালিয়ে জিনিসপত্রের দাম এভাবে বৃদ্ধি করতেছে? তাই তো বলি লিডার, রাতারাতি কিভাবে একটা পণ্য 1500 থেকে 1800-তে পরিণত হয়, কিভাবে এটা সম্ভব? এখন সে বুঝতে পারলাম যে তাহলে ওরা সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসাগুলো করে নিচ্ছে। ক্যাল লিডার, আর শিল্পী সমিতির সভাপতি সাহেব যে উনি তাহলে কি করতেছে? ওনার তো এই বিষয়গুলো দেখার কথা ছিল। এটা তো ওনার দেখার
দায়িত্ব। হ্যাঁ সেলিম, ব্যবসায়ী সমিতির সভাপতিকে আজকে ডেকে পাঠিয়েছিলাম। উনি তো বলতেছে কোপা শামসুর কারণে নাকি এই সংকট দেখা দিছে। ব্যবসায়ীরা নাকি ঠিকঠাকভাবে কোনো রকমের কোনো ব্যবসা করতে পারতেছে না। শামসু নাকি প্রত্যেকটা জায়গায় বাগড়া দিতেছে। আসলে চট্টগ্রাম বন্দরটা বন্ধ করার পর থেকেই এই অবস্থা শুরু করছে। এর আগে কিন্তু এতটা সমস্যা ছিল না। যাকে যে বিষয়ে জিজ্ঞাসা করি সেই বিষয়ে শুধু শামসুর উপরই দুধ চাপাইতেছে। হ্যাঁ, ওরা তো শামসুর দোষ দিবই, কারণ শামসুর কারণে তো ওদের পকেট আর ভরতেছে না। সেজন্যই ওরা শামসুর উপর সব দোষ চাপাইতেছে। চট্টগ্রাম বন্দর থেকে তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করিয়া সকলের পকেটে ঢুকছে। শামসু তো এখন সেই দালালি রাস্তা বন্ধ করে দিছে। এখন এটা সরাসরি সরকারি রাজস্ব হিসাবে গ্রহণ হইতেছে। তাই সকলের মাথা গরম হয়ে গেছে। তাই কৃত্রিমভাবে সব কিছুর সংকট তৈরি করিয়া শামসুর উপরের প্রভাব ফেলাইতে চাইতেছে লিডার। এদেরকে ধইরা আচ্ছা মতো দিতে পারলে দেখবেন একাই সব কিছু ঠিকঠাক হয়ে যাইব। আপনি এই বিষয় নিয়ে আর চিন্তা করেন না। আমি এখনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় খবর রাখতেছি কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত। কি আর বলবো বলো সেলিম, আমি পড়ে গেছি ফাটা বাঁশের চিপায়। না এইদিক কথা বলতে পারতেছি, না ওইদিকে কথা বলতে পারতেছি। দলের বিভিন্ন নেতা কর্মীরা শামসুর বিরুদ্ধে কথা বলতেছে। এইদিকে আবার শামসুর কর্মকাণ্ড যা দেখতেছি তার ভিতরেও কিছুটা সমস্যা আছে। কারণ শামসু সব সময় একরোখা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। আমার সাথে যদি পরামর্শ করে সিদ্ধান্তগুলো নিত তাহলে কিন্তু আজকে আর এই ঝামেলাটা তৈরি হইতো না। আমি কি শামসুর কাজে কখনোই কোনো সময় বাধা প্রয়োগ করেছি? শামসুকে স্বাধীনতা তো দিয়ে দিয়েছি, তবুও শামসু আমার সাথে কোনো রকমের কোনো বিষয় শেয়ার না করেই নিজে বাজে মাপদুরি করে সব কিছু করে ফেলে। সেই জন্য আজকে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এগুলো এখন তোমরা সমাধান করবা। শোনেন লিডার, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য না, জনগণের সেবা করার জন্য। সত্য কথা বলাতে যদি দলের নেতাকর্মীদের কাছে দোষী হতে হয় তাহলেও আমরা কখনোই সেই সত্য বলা বন্ধ করব না। নিজেদের পকেট ভরার জন্য জনগণের টাকা মেরে খাওয়ার উদ্দেশ্যে যারা রাজনীতি করে তারাই শামসুকে অপছন্দ করে। যারা ক্ষমতার লোভে রাজনীতি না করে জনগণের পাশে সব সময় দাঁড়াতে চায় তারা কখনোই শামসুর বিরুদ্ধে কথা বলবে না লিডার। আপনি যদি ক্ষমতার লোভে কাজ করে থাকেন তাহলে দলের বাকি সদস্যদের কথা শুনবেন। আর যদি চোখের সামনে সত্যটা দেখতে পান তাহলে লিডার সেই সত্যের পথেই সবসময় হাঁটার চেষ্টা করবেন। বুঝি সেলিম, তারপরেও দলের স্বার্থে অনেক সিদ্ধান্ত নিতে হয় আমাকে। তুমি যেদিন আমার চেয়ারে বসবে সেদিন সেলিম তুমিও বুঝতে পারবে। শোনো সেলিম, তুমি অষ্টক্ষণ শামসুর সাথেই থাকো। তাই তোমাকে বলি, শামসু যদি কখনোই কোনো সিদ্ধান্ত নিতে চায় তুমি অন্তত একটু পরামর্শ করে তারপর শামসুকে বুদ্ধি দিও। শোনো সেলিম, সব সময় শুধু সত্যের পথে থাকলেই হয় না সেলিম। সত্যের পথে থাকতে গেলেও কিছু সময় মিথ্যার আশ্রয় নিতে হয়, কথাটা মনে রাখো। আচ্ছা লিডার, ঠিক আছে, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না। আমি শামসুর সাথে কথা বইলা শামসুকে বিষয়টা বুঝিয়ে বলবনি। তাহলে এখন আমি উঠি লিডার। আসসালামু আলাইকুম। কিরে ডন, তোদা ভাইয়ের সাথে কথা বলা শেষ হয়েছে তোর? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তোদা ভাইয়ের সাথে কথা বলা শেষ হয়েছে, সমস্যা নাই। তা তোতা ভাই কি বলতাছে রে ডন? তুই রিয়াদার মনিরের সাথে না থাইকা
আমাদের পক্ষে কাজ করতেছিস, সেই জন্য কি তোতা ভাই তোরে কিছু বলছে নাকি? দূর ও চেয়ারম্যান সাহেব, কি যে বলেন না আপনি। তোতা ভাই কেন রাগ করব? তোতা ভাই তো আরো খুশি হয়েছে যে আমি আপনাদের সঙ্গে আছি। তোতা ভাই এখন আর বুড়া জিনের কথা শোনে না। তোতা ভাই খুব ভালো করে জাইনা গেছে যে বগুড়াতে কিভাবে রাজনীতি করতে হইব। বগুড়া যে এখন দুর্নীতি মুক্ত রাজনীতি চলতেছে সেটা তোতা ভাই খুব ভালো করে জানে। তোতা ভাই আরো আমারে পই পই করে নিষেধ করে দিল, বুড়া জিনের রাজনীতি আর করা যাইব না। আমাকে আপনাদের সঙ্গেই থাকতে বলছে চেয়ারম্যান সাহেব। তাইলে বোঝা যাইতেছে এতদিনে তোর আর তোতা ভাইয়ের মাথায় জ্ঞান বুদ্ধি আইছে। বুড়া জিন যে আসলে একটা বাটপার সেটা তোতা ভাই খুব ভালো করে এবার বুঝতে পারছে। ওই বুড়া জিন যে গ্যাঞ্জামটা লাগাইছে না, এই জন্য ওর অনেক বড় জবাবদিহি দিতে হইব। এই বইলা রাখলাম। বগুড়ার শান্তিপূর্ণ রাজনীতি উত্তপ্ত করার পিছনে লাগছে এই বুড়া জিন, তাই না? এইখান থেকে আগে যায় নই, তারপর ওর ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, আর একটা কথা শুনছেন নাকি? মাস্টার চাচা তো আজকে পার্টি অফিসে কলেজ কমিটি সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করছে। এখন থেকে রিয়াদ আর মনির কলেজ কমিটির কোনো দায়িত্বই নাই। এই কমিটি সম্পূর্ণভাবে নাকি বিলুপ্ত ঘোষণা করছে আজকে মাস্টার চাচা সকলের উপস্থিতিতে। এখন ভালো হয়েছে কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করছে না। রিয়াদ আর মনির এখন কোন পাওয়ার নিয়ে চলবো সেটা দেখবনি পোলায় পান। একদম সঠিক সিদ্ধান্ত নিছে চাচা। এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। রিয়াদ তো মনে করছে বুড়া জিনের সাপোর্ট পাইয়া ওই মনে হয় যাই খুশি তাই করতে পারবে। আমরা যেইখানে আছি সেটা তো ওই গুণক্ষরেও বাইবা দেখে নাই। এখন শালাকখালি উটাল পিটালে ছেলে পেলে দিয়া দিন রাত 24 ঘন্টা লাত্তির উপর রাখবো। শোনে গোল্লা, তুই এখনই ফাহিমরে আমার কাছে ডাইকে নিয়ে আসে। ওর সাথে কথা বলার আছে। পরে কলেজ ক্যাম্পাসের দায়িত্ব বুঝাই দিয়া প্রিন্সিপালের সাথে দেখা করে আমি চলে যাইব। এখানে আর অবস্থান নিয়া কোনো দরকার নাই। এখানে এখন ফাহিমি সব কিছু টেকেল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই ফাহিমকে ডাইকে নিয়ে আইতেছি। কিরে ফাহিম, ছেলে পেলে এখন কি করতেছে? ভাই, ছেলে পেলে নিয়ে আমরা ক্যাম্পাসের পূর্ব দিকে অবস্থান করতেছি। আপনারা নির্দেশনা দিলেই সেই অনুযায়ী আমরা কাজ করব ভাই। এখন কি করতে হইব আমাদেরকে বলেন শুধু। শোন, আপাতত তোদেরকে কিছুই করতে হইব না। এখন তোরা ছেলে পেলে নিয়া শান্তিপূর্ণভাবেই ক্যাম্পাসে অবস্থান কর। ক্যাম্পাস যেন তোদের দখলে থাকে। আমি প্রিন্সিপালের সাথে দেখা কইরা চলে যাইব এখন। শোনেক ফাহিম, মাস্টার চাচা কিন্তু তোদের কলেজ কমিটি বিলুপ্তর ঘোষণা দিছে। এখন কিন্তু কলেজ কমিটি সম্পূর্ণ বিলুপ্ত, তাই কাউকে আর গোনার সময় নাই। ফাহিম শোনেক, যদি রিয়াদ আর মনির কলেজের ভিতরে আবারও প্রবেশ করতে চায়, সাথে সাথে ওদেরকে প্রতিহত করবি। না না ভাই, ওদেরকে একবার যেহেতু ক্যাম্পাস থেকে বের করে দিছি, আর কখনোই ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিব না। ওরা আর কোনোভাবেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না ভাই। আমরা ছেলে পেলে নিয়ে শক্ত অবস্থানই ধরে রাখবো। আপনি প্রিন্সিপালের সাথে কথা বইলা তাহলে চইলা যান। আর যদি কোনো সমস্যা হয় সেটা আপনাকে জানাবনি আমরা। আসসালামু আলাইকুম।
প্রিন্সিপাল সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব বসেন। শোনেন প্রিন্সিপাল সাহেব, কলেজের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এখন আর কলেজে কোনো রকমের কোনো ঝামেলা নাই। আপনার আর এই বিষয় নিয়ে কোনো টেনশন করা লাগবে না। রিয়াদ আর মনিরের গ্রুপ কলেজ ক্যাম্পাস ছাইরা ওরা বাইরে অবস্থান করতেছে। ওরা আর নতুন করে কোনো ঝামেলা তৈরি করতে পারবে না। আমি এই দিকের পরিস্থিতি স্বাভাবিক করে রেখেছি। তা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু কলেজের ভিতরে এইরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, এটা কি কোনোভাবে ঠিক হইল? সাধারণ শিক্ষার্থীরা সব ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে আছে। কলেজের ভিতরে এরকম একটা ঘটনা কোনোভাবেই আমি আশা করছিলাম না। এখানে অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোপা শামসুর এলাকায় কলেজের ভিতরে যদি আমি নিয়ন্ত্রণ রাখতে না পারি তাহলে কিভাবে হলো চেয়ারম্যান সাহেব? আপনারা এই জায়গায় থাকা সত্ত্বেও কলেজের ভিতরে এত বড় একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেল, এটা তো কলেজ কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক একটা বিষয়। দূর মিয়া, আপনারা আর কথা বলেন না। আজকে যে ঘটনাটা ঘটলো এর জন্য সম্পূর্ণ আপনি নিজেই দায়ী। কলেজের ভিতরে বিভিন্ন রকমের অনিয়ম হইতেছে, তারপরও আপনি এই বিষয়গুলো কিভাবে মেনে নিতেছেন? আগের থেকে এই বিষয়গুলো আপনি প্রতিবাদ জানান নাই কেন? এটা ছোট হইতে হইতে আজকে বড় ধরনের একটা আকার ধারণ কইরা এই গ্যাঞ্জামটা লাগলো। আপনারা কলেজ কর্তৃপক্ষ যদি আগে থেকে শক্ত অবস্থানে থাকতেন তাহলে কি আর এই ধরনের ঘটনা ঘটতে পারত? এইখানে আমরা কি করব বলেন? কলেজে ছাত্র নেতাদেরকে কোনো কিছু বলা যায় না। ওরা আইসা উল্টা আরো আমাদের সাথে গ্যাঞ্জাম বাজায় নেয়। ছাত্র নেতাদের তো আর আমরা কোনো কিছু বলতে পারি না। রানিং দলের ছাত্র নেতারা এক একজন সভাপতি, সেক্রেটারি সবাই আপনাদেরই লোক। কাকে আমরা কি বলবো? যদি ওদেরকে কিছু বলি তাহলে ওরা উল্টো আমাদের উপরই অ্যাকশন নেওয়ার হুমকি দেয়। সেজন্যই তো আমরা শক্তভাবে কোনো ব্যবস্থা নিতে পারি না। আপনাকে কে বলছে যে আমরা ছাত্র নেতাদেরকে শেল্টার দেই গ্যাঞ্জাম করার জন্য? ওদেরকে ছাত্র নেতা বানাইছি বইলা ওরা কলেজের ভিতরে অনিয়ম করে বসবো, এটাকে আমরা বরদাস্ত করব নাকি? আপনি আমাদেরকে বিষয়টা একবার জানাই দেখতেন, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেই না কেন? রিয়াজ যে আপনার মাথায় পিস্তল ঠেকাইছিল, বিষয়টা আপনি কেন আমাদের কাছে শেয়ার করেন নাই? বিষয়টা আমাদের কাছে সেই দিন বললেই তো রিয়াদের 12টা বাজায় ছাড়তাম। পরে কি আমরা ছাত্র দলের পদ দিছি? কলেজের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড কইরা বেড়ানোর জন্য? দেখেন প্রিন্সিপাল সাহেব, আমরা কখনোই সন্ত্রাসীদেরকে সমর্থন করি না। কথাটা আপনি মনে রাখবেন, সে যতই আমাদের কাছের লোক হোক না কেন। এখন আপনি বলতেছেন এই কথা, আর তখন শফিক বাইরে বিষয়টা আমি জানানোর পর উনি উল্টো আমাকে আরো ফাপড় দিয়ে গেছে। এই বিষয় যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে নাকি আমার প্রিন্সিপালের চেয়ারটাই খেয়ে ফেলবে। কি করব বলেন? আমরা তো আর রাজনীতি সন্ত্রাসী জিনিসটা কখনোই পছন্দ করি না, তাই ভয়ে আর মুখ খুলি নাই। ওই শফিক হচ্ছে পুরোই ফাউল একটা লোক, ওর কথায় আপনি ভয় পাইছেন। আচ্ছা সমস্যা নাই, বিষয়গুলো আমার জানা থাকলো। এরপর থেকে আমি এগুলো দেখব। ওই শফিকেরও ভেজাল আছে। কলেজের ভিতরে যত গ্যাঞ্জাম লাগছে সব এই শফিকের জন্যই লাগছে। শোনেন প্রিন্সিপাল সাহেব, আজকে আমি আপনাদেরকে একটা কথা বইলা যাই। কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে কমিটি
আবারও ঘোষণা করা হইব। কমিটির নেতা যেই হোক না কেন, সেইগুলো আপনার দেখার কোনো সময় নেই। যদি কলেজের ভিতরে যে অনিয়ম করব তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। তারপরেও যদি ওরা কথা না শোনে, তাহলে মাস্টার চাচা আছে, আমি আছি, বিষয়গুলো আমাদেরকে শেয়ার করবেন, আমরা সমাধান করে দেব। থাকেন তাহলে। ছেলেপেলেরা আর কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করব না। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আপনি সাধারণ ছাত্রদেরকে হলে প্রবেশ করতে বলেন। আমি তাহলে এখন চলে গেলাম। আবার যদি কোনো ঝামেলা হয় আমাকে জানায়েন।